এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায় থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষ করে ডব্লিউবিসিএস, রেল, এনটিপিসি, সিজিএল, ডব্লিউবিপি, কেপি ইত্যাদি পরীক্ষাতে প্রচুর কোশ্চেন এসে থাকে। তাই এই চ্যাপ্টারকে বা এই অংশটাকে আমাদের ভালো মতো খুঁটিয়ে পড়তে হবে, তাহলেই আমাদের ওই পরীক্ষাগুলোতে যে কোশ্চেন এসে থাকে তাতে আর বাধার কোনো সম্ভাবনা থাকবে না, অর্থাৎ আমরা সমস্ত কোশ্চেনের আনসার সহজেই করতে পারবো। তাহলে আমরা পিরিয়ডিক টেবিলের ইতিমধ্যে 3টে ক্লাস করেছি এবং অধিকাংশ আলোচনা করে ফেলেছি। যে বাকি অংশটুকু রয়েছে আজ সেই অংশটুকুই আমরা পড়ার চেষ্টা করব। তাহলে স্ক্রিনে এখানে পিরিয়ডিক টেবিলের চিত্র দেওয়া রয়েছে। পিরিয়ডিক টেবিলের প্রথম যে দুটো সারণী রয়েছে, এই সারণী দুটোকে নামকরণ করা হয়েছে এস ব্লক, এবং মাঝের লাল রঙের যে সারণী রয়েছে এই সারণীর নামকরণ করা হয়েছে ডি ব্লক, এবং শেষের যে হলুদ রঙের সারণীগুলো দেওয়া রয়েছে এর নামকরণ করা হয়েছে পি ব্লক। পি ব্লক, এবং নিচের সবুজ রঙের অংশটা নামকরণ করা হয়েছে এফ ব্লক। ঠিক আছে, এফ ব্লক অর্থাৎ পিরিয়ডিক টেবিলকে 4টে ব্লকে ভাগ করা হয়েছে, এস ব্লক, ডি ব্লক, পি ব্লক এবং এফ ব্লক। এর মধ্যে আমরা এস ব্লক সম্পর্কে জেনেছি, পি ব্লক সম্পর্কে জেনেছি, এবং পি ব্লকের জানার পরেও কিছু অংশ বাকি রয়েছে। যেমন পি ব্লকের মধ্যে যে ধাতুকল্পগুলো রয়েছে সেগুলো পড়া হয়নি। তাহলে আমরা কি কি পড়েছি? পি ব্লকের মধ্যে যত মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর নাম কিভাবে মনে রাখতে হয় তার সংক্ষিপ্ত ট্রিক্স পড়েছি, এবং মৌলগুলোর যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব পড়া হয়েছে। তাহলে আমরা জানি যে পি ব্লকে মোট মৌলের সংখ্যা রয়েছে 36টা, আর এই 36টা মৌলের মধ্যে 7টা মৌল রয়েছে ধাতুকল্প। তাহলে সেই 7টা ধাতুকল্প আমরা একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো, সহজেই ট্রিক্সের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। তাহলে আমরা টেবিলটা একটু উপরে করে দিচ্ছি। যেমন ট্রিক্সটা হচ্ছে বসিজি, বসিজি আজ সব টিপো। বসিজি আজ সব টিপো। তাহলে ট্রিক্স কি আছে? বসিজি আজ সব টিপো। তাহলে বসিজি মানে হচ্ছে বি ব্রোন, সি এসআই সিলিকন, জি জার্মেনিয়াম, আজ এএস আর্সেনিক, সব এসবি অ্যান্টিমনি, টিপো টিআই টাইটেনিয়াম, পিও পোলোনিয়াম। তাহলে বসিজি আজ সব টিপো। এই ট্রিক্সটা মনে থাকলে আমরা সহজেই যে 7টা অর্ধধাতু রয়েছে আমরা মনে রাখতে পারবো। তাহলে বসিজি আজ সব টিপো, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টাইটেনিয়াম এবং পোলোনিয়াম। তাহলে সহজেই আমরা মনে রাখতে পারছি, এবং এর যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্বগুলো আমরা পি ব্লক করার সময় পড়ে ফেলেছি, তাই আমাদের এখন গুরুত্ব পড়ার কোনো দরকার নেই। তাহলে আমরা পিরিয়ডিক টেবিলে দেখি এই মৌলটা কোথায় রয়েছে পিরিয়ডিক টেবিলের মধ্যে। তাহলে পিরিয়ডিক টেবিলের মধ্যে এই মৌল রয়েছে পিরিয়ডিক টেবিলের মধ্যে মৌল যে রয়েছে তোমার সেটা হচ্ছে বসিজি আজ সব টিপো। তাহলে বসিজি আজ সব টিপো অর্থাৎ বোরন, এরকম একটা আঁকা বাঁকা দাগ দিলে মোটামুটি সমস্তগুলো চলে আসছে। তাহলে এই যে মৌলগুলো আমরা পিরিয়ডিক টেবিলে দেখতে পাচ্ছি এগুলো সমস্ত হচ্ছে অর্ধধাতু বা ধাতুকল্প। তাহলে পি ব্লকের এই অংশটুকু বাকি ছিল। এছাড়া আমরা জানি যে এস ব্লকে মোট মৌলের সংখ্যা হচ্ছে 14টা, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম ব্লকে 7টা মৌল রয়েছে, পরের ব্লকে 6টা মৌল রয়েছে।
অর্থাৎ 7 যোগ 6, তাহলে কটা দাঁড়াচ্ছে? 13টা মৌল। কিন্তু প্রকৃতপক্ষে এস ব্লকে মৌল রয়েছে 14টা। তাহলে আর একটা মৌল কোথায় গেল? আর একটা মৌলকে তোমার পি ব্লকের এক প্রান্তে রাখা হয়েছে। তাহলে কেন রাখা হয়েছে? এর কারণ হিলিয়াম। তাহলে কোন মৌল সেটা? সেটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে শেষে তোমার এস অক্ষর আসে, তাই এটা তোমার এস ব্লকে থাকার কথা। কিন্তু হিলিয়ামের যে বৈশিষ্ট্য, গুণগত বৈশিষ্ট্য, সেটা পি ব্লকের মতো। এই কারণে ওটাকে এস ব্লকে না রেখে তোমার পি ব্লকে রাখা হয়েছে। তাহলে কেন রাখা হয়েছে? পি ব্লকে রাখা হয়েছে। কিন্তু তোমার মৌল গণনা করার সময় ওটাকে এস ব্লকে ধরতে হবে। অর্থাৎ এস ব্লকে মোট মৌলের সংখ্যা 13টা এবং ওই সাইডে একটা নিয়ে যাওয়া হয়েছে, সেটা হচ্ছে একটা। তাহলে টোটালে কটা হলো? 14টা। এবং মাঝখানে যে ডি ব্লক রয়েছে, এই ডি ব্লকে মোট মৌলের সংখ্যা কটা আছে? তোমার 40টা। এবং পি ব্লকে মোট মৌলের সংখ্যা কটা রয়েছে? 36টা। কটা রয়েছে? 36টা। এবং নিচের দিকে যে এফ ব্লক রয়েছে, তাতে মৌলের সংখ্যা রয়েছে 28টা। অর্থাৎ টোটাল 118টা মৌল তোমার পিরিয়ডিক টেবিলে রয়েছে। তাহলে আজকে আমাদের মেন যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ডি এবং এফ ব্লক। এই দুটো ব্লক আমরা আলোচনা করিনি এখনো। তাহলে আমরা ডি এবং এফ ব্লক সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা টেবিলটাকে ওপরে তুলে দিচ্ছি, তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে। মুছে দিচ্ছি এটা। তাহলে আমাদের আজকের মেন আলোচ্য বিষয় হচ্ছে ডি ব্লক। এটাকে আরো একটু তুলে দিই। তাহলে কি ব্লক আছে? ডি ব্লক। ডি ব্লক। তাহলে ডি ব্লকে মোট সারণীর সংখ্যা রয়েছে 10টা। ডি ব্লকে সারণী রয়েছে কটা? 10টি। এবং প্রত্যেকটি সারণীতে 4টে করে পর্যায় রয়েছে। তাহলে গুণিত 4, তাহলে টোটাল মৌলের সংখ্যা কটা? 40টি। তাহলে ডি ব্লকে মৌলের দিক দিয়ে ডি ব্লক সব থেকে বৃহত্তম ব্লক। আবার শ্রেণীর দিক দিয়েও তোমার ডি ব্লক হচ্ছে বৃহত্তম ব্লক। তাহলে পিরিয়ডিক টেবিলের মধ্যে যে 4টে ব্লক রয়েছে, এস ডি পি এফ, এই 4টে ব্লকের মধ্যে শ্রেণীর দিক দিয়েও তোমার ডি ব্লক বৃহত্তম, আবার মৌলের দিক দিয়েও ডি ব্লক হচ্ছে বৃহত্তম। এবং এই ডি ব্লকের যে মৌলগুলো রয়েছে, সেই মৌলগুলোর কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। যেমন ডি ব্লকে সব থেকে বেশি ব্যবহারিক মৌল রয়েছে। কি রয়েছে? ব্যবহারিক মৌল। ডি ব্লকে সব থেকে বেশি ব্যবহারিক মৌল রয়েছে। তাহলে সেইগুলো কি আছে? যেমন সোনা রয়েছে, রূপা রয়েছে, লোহা রয়েছে, ক্রোমিয়াম রয়েছে, নিকেল ইত্যাদি। তাহলে ব্যবহারিক মৌল 4টে ব্লকের মধ্যে সব থেকে বেশি কোন ব্লকে রয়েছে? তোমার ডি ব্লকে। সোনা, রূপা, লোহা, ক্রোমিয়াম, নিকেল ইত্যাদি যে ব্যবহারিক আমরা প্রত্যহ জীবনে ব্যবহার করি, সেই মৌলগুলো এখানে বেশি রয়েছে। এছাড়া ডি ব্লকের আরও কিছু ব্যবহার রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। যেরকম ডি ব্লকে সব থেকে বেশি সংকর ধাতু, সব থেকে বেশি সংকর ধাতু রয়েছে। কি রয়েছে? সব থেকে বেশি সংকর ধাতু তোমার ডি ব্লকে রয়েছে। যেমন ডি ব্লকে এছাড়া ডি ব্লকের যে মৌলগুলো রয়েছে, সেই মৌলগুলোর যোজ্যতা বাড়ে কমে, অর্থাৎ ওঠানামা করে। তাহলে কি হয়? যোজ্যতা বাড়ে কমে। ডি ব্লকের মৌলগুলোর যোজ্যতা সবসময় ওঠানামা করে থাকে। এছাড়া ডি ব্লকের মৌলগুলো তোমার রঙিন যৌগ তৈরি করে। রঙিন কোন যৌগ তৈরি করে? রঙিন যৌগ তোমার ডি ব্লকের মৌলগুলো তৈরি করে থাকে। তাহলে সেই উদাহরণগুলো কি হবে? আমরা দেখি উদাহরণগুলো কি আছে।
যেমন যেমন তোমার উদাহরণ রয়েছে, উদাহরণ ZnSO4 কি আছে, ZnSO4, যেটা তোমার সাদা যৌগ তৈরি করে। কি যৌগ তৈরি করে? সাদা যৌগ। ZnSO4 সাদা যৌগ তৈরি করে। রয়েছে CnSO4 নীল যৌগ তৈরি করে, নীল যৌগ। এছাড়া রয়েছে তোমার ApSO4 সবুজ যৌগ তৈরি করে। কি রয়েছে? সবুজ যৌগ তৈরি করে, ApSO4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পিরিয়ডিক টেবিলের ডি ব্লকের যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলো সাধারণত রঙিন যৌগ তৈরি করে থাকে। তাহলে এই হচ্ছে তোমার ডি ব্লকের যে মৌল রয়েছে সেই মৌলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এইবার এরপরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে তোমার এফ ব্লক, অর্থাৎ নিচের যে ব্লকটা রয়েছে এটাকে বলা হয় এফ ব্লক। প্রকৃতপক্ষে এই এফ ব্লক হচ্ছে ডি ব্লকের অংশ। তাহলে ডি ব্লকের অংশ কিভাবে? তোমার এই ডি ব্লক থেকে মৌলগুলোকে আলাদা করে এফ ব্লকে রাখা হয়েছে। তাহলে কেন রাখা হয়েছে? কারণ যে মৌলগুলোর তোমার ইলেকট্রন বিন্যাস করলে শেষে ডি না এসে এফ এসেছে, সেই মৌলগুলোকে আলাদা করে একটা এফ ব্লক তৈরি করা হয়েছে। তাহলে এটাকে কোথা থেকে নেওয়া হয়েছে? ডি ব্লক থেকে আলাদা করে তারপরে এই ব্লকটা তৈরি করা হয়েছে। তাহলে কত থেকে কত মৌল নিয়ে ওইখানে এফ ব্লক তৈরি করা হয়েছে, তাহলে আমরা সেটা দেখে নিই। যেমন তোমার 57 থেকে 71 পর্যন্ত, 57 থেকে 71 পর্যন্ত মৌল ডি ব্লক থেকে নিয়ে এফ ব্লক তৈরি করা হয়েছে। এবং এফ ব্লকের মধ্যে যে লাইনে বা যে অংশে এটাকে রাখা হয়েছে সেই অংশের নামকরণ করা হয়েছে ল্যান্থানাইট। কি নামকরণ করা হয়েছে? ল্যান্থানাইট। তাহলে ডি ব্লকের 57 থেকে 71 পর্যন্ত মৌলকে আলাদা করে এফ ব্লকে রাখা হয়েছে এবং এফ ব্লকে ল্যান্থানাইট রূপে রাখা হয়েছে। আর এই ল্যান্থানাইট কি? ল্যান্থানাইট হচ্ছে বিরল মৃত্তিকা। অর্থাৎ এই ল্যান্থানাইট যে উপাদান, এই উপাদান মৃত্তিকায় খুব কম পরিমাণে থাকে, অর্থাৎ এটা হচ্ছে তোমার বিরল মৃত্তিকার মধ্যে পড়ে। এছাড়া তোমার 89 থেকে কত থেকে 89 থেকে বা 89 থেকে 103 পর্যন্ত মৌল ডি ব্লক থেকে নিয়ে এফ ব্লকে অ্যাক্টিনাইট রূপে রাখা হয়েছে। তাহলে 89 থেকে 103 পর্যন্ত মৌল কোন ব্লক থেকে নেওয়া হয়েছে? ডি ব্লক থেকে নেওয়া হয়েছে। তাকে কি নামকরণ করা হয়েছে? অ্যাক্টিনাইট নামকরণ করা হয়েছে। কোন ব্লকে রাখা হয়েছে? এফ ব্লকে রাখা হয়েছে। তাহলে এর কি নাম আছে? অ্যাক্টিনাইট। তাহলে আমরা এখানে দেখতে পেলাম 57 থেকে 71 ল্যান্থানাইট ডি ব্লক থেকে এনে এফ ব্লকে রাখা হয়েছে, 89 থেকে 103 অ্যাক্টিনাইট রূপে এফ ব্লকে রাখা হয়েছে। এবং এফ ব্লকের তাহলে এই দুটো কি ব্লক? এফ ব্লক। এবং এফ ব্লকের যে মৌলগুলো রয়েছে সমস্ত মৌল হচ্ছে তোমার রেডিও অ্যাক্টিভ, অর্থাৎ তেজস্ক্রিয় মৌল। তাহলে এফ ব্লকের যাবতীয় মৌলগুলো কি রয়েছে? তেজস্ক্রিয় মৌল। আর এই মৌলগুলো সাধারণত যে কাজে ব্যবহার করা হয় সেটা হচ্ছে তোমার পারমাণবিক চুল্লিতে বা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনেও তোমার ব্যবহার করা হয়ে থাকে এই এফ ব্লকের মৌল। তাছাড়া কিসে ব্যবহার করা হয়? লেজার তৈরিতে তোমার এফ ব্লকের মৌল ব্যবহার করা হয়ে থাকে।
এছাড়া চুম্বক তৈরিতেও তোমার এফ ব্লকের মৌলগুলো ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এফ ব্লকের অধিকাংশ বা সমস্ত মৌলই হচ্ছে রেডিও অ্যাক্টিভ অর্থাৎ তেজস্ক্রিয় মৌল, এবং এইগুলো পারমাণবিক চুল্লিতে, লেজার তৈরিতে, শিল্পক্ষেত্রে এবং চুম্বক উৎপাদনের বা তৈরির ক্ষেত্রে তোমার ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই হচ্ছে পিরিয়ডিক টেবিলের যে ব্লকগুলো রয়েছে সেই ব্লক সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য। তাহলে ক্লাস এখানেই আজকের মতো শেষ করা হবে। তবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ সায়েন্স এবং আর্টসের বিভিন্ন বিষয়ে কনসেপচুয়াল এবং মাল্টিপল চয়েসের দুই ধরনের ক্লাস এখানে কন্টিনিউ চলবে। তাই যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত করা হচ্ছে। সবাইকে ধন্যবাদ।